সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবাহী একটি ট্রেনে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের হাতে জিম্মি ব্যক্তিদের উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। উদ্ধার অভিযানে ৩৩ হামলাকারীর সবাই নিহত হয়েছে। এর আগে হামলাকারীরা ২১ যাত্রীকে হত্যা করেন, আর অভিযানে নিরাপত্তা বাহিনীর ৪ সদস্য নিহত হয়েছেন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এসব তথ্য জানিয়েছে। ISPR এর পরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, অভিযানে ৩৩ সন্ত্রাসীর সবাইকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, চূড়ান্ত অভিযানের সময় কোনো যাত্রী নিহত হননি, তবে এর আগেই ২১ যাত্রীকে হত্যা করে হামলাকারীরা। ISPR পরিচালক বলেন, এই অভিযানে সেনাবাহিনী, বিমান বাহিনী, ফ্রন্টিয়ার কোর ও SSG সদস্যরা অংশ নেন এবং জিম্মিদের উদ্ধার করেন। আত্মঘাতী হামলাকারীকে স্নাইপার সদস্যরা হত্যা করেন। কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস নামের যাত্রীবাহী ট্রেনে গত মঙ্গলবার দুপুরে হামলা চালায় সশস্ত্র একটি গোষ্ঠী। বেলুচিস্তানের বোলান এলাকার কাছে তারা এলোপাতাড়ি গুলি ছুড়ে যাত্রীদের জিম্মি করে। ওই সময় ট্রেনের ৯টি বগিতে প্রায় ৪৫০ জন যাত্রী ছিলেন। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি এই হামলার দায় স্বীকার করেছে। নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো জানায়, হামলাকারীরা স্যাটেলাইট ফোনের মাধ্যমে বিদেশি সহায়তাকারীদের সঙ্গে যোগাযোগ রাখে। তাদের মধ্যে আফগানিস্তানে থাকা একজন মাস্টারমাইন্ড রয়েছেন। এছাড়া তারা ট্রেনে থাকা নারী ও শিশুদের মানব ঢাল হিসেবে ব্যবহার করে। এ কারণে অভিযানে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়। ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে হামলাকারীরা। প্রকাশ করা ১ মিনিট ২৩ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, টানেলে প্রবেশের আগে ট্রেনটির অগ্রভাগে একটি বিস্ফোরণ ঘটানো হয়। ভারী অস্ত্র নিয়ে বিদ্রোহীরা এ সময় আশেপাশের পাহাড়ে অবস্থান করছিল। আরও দেখা যায়, ট্রেনের যাত্রীরা পাহাড়ের পাদদেশে মাটিতে বসে আছেন, আর বিদ্রোহীরা অস্ত্র হাতে তাদের পাহারা দিচ্ছে। এই হামলার দায়ের সঙ্গে সঙ্গে স্বীকার করেছে বালুচ লিবারেশন আর্মি। তারা দাবি করেছে, বন্দী সদস্যদের মুক্তির বিনিময়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দী বিনিময় চেয়েছিল, যদিও তাদের সেই আশা পূরণ হয়নি। পারমাণবিক সমস্যা নিয়ে ইরান ও রাশিয়ার সঙ্গে বৈঠকে বসছে চীন। শুক্রবার বেইজিংয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ইরান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেবেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান ও রাশিয়ার মধ্যে সম্পর্ক আরও গভীর হয়েছে। জানুয়ারিতে দুই দেশের একটি কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উভয় দেশের সঙ্গে চীনের সঙ্গে সুসম্পর্ক রয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বুধবার নিয়মিত এক সংবাদ সম্মেলনে বলেন, চীনের উপ পররাষ্ট্রমন্ত্রী মা ঝাওসু ওই বৈঠকে সভাপতিত্ব করবেন। একই দিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি রুদ্ধদ্বার বৈঠক হবে। বৈঠকে ইরানের ইউরেনিয়াম মজুদ সম্প্রসারণের বিষয়ে বৈঠকে আলোচনা হবে। ইরানের সঙ্গে মার্কিন প্রশাসনের আলাপ আলোচনায় যোগসূত্র হিসেবে কাজ করতে রাজি হয়েছে রাশিয়া। এমন খবর প্রকাশের পর গত সপ্তাহে দেশটি বলেছে, ইরানের পারমাণবিক কর্মসূচি মোকাবেলায় আন্তর্জাতিক প্রচেষ্টার বিষয়ে রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াভকভ মস্কোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালির সঙ্গে আলোচনা করেছেন। ২০১৫ সালে ব্রিটেন, চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান একটি যৌথ কর্ম পরিকল্পনা চুক্তিতে পৌঁছেছিল। এর ফলে তেহরানের পারমাণবিক কর্মসূচিতে বিধিনিষেধ আরোপের বিনিময়ে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। কিন্তু ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৮ সালে ওয়াশিংটন এই পরিকল্পনা থেকে বেরিয়ে আসে, যার ফলে ইরান তার পারমাণবিক সম্পর্কিত প্রতিশ্রুতি থেকে সরে আসতে শুরু করে। চীন বলেছে, তারা ইরানের বৈধ অধিকার রক্ষা এবং ইরানের পারমাণবিক চুক্তি দ্রুত পুনরায় চালু করার বিষয়টিকে সমর্থন করে। রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইউক্রেন। সৌদি আরবের জেদ্দায় মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে ইউক্রেনের পক্ষ থেকে এই কথা জানানো হয়। এখন যুদ্ধবিরতি হবে কিনা সেটা নির্ভর করছে রাশিয়ার উপর। যুদ্ধবিরতিতে ইউক্রেনের রাজি হওয়ার পর বুধবার মস্কোর পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে এ বিষয়ে বিস্তারিত জানার পর সিদ্ধান্ত জানাবে তারা। তবে রাশিয়ার একাধিক সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এতে রাজি হবেন না বলেই মনে করছে তারা। ডোনাল্ড ট্রাম্প গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে উদ্যোগী হন। কিন্তু গত মাসের শেষে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। ইউক্রেনের সামরিক সহায়তা স্থগিত করে ট্রাম্প প্রশাসন। তবে এখন ইউক্রেন যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। ইউক্রেন যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পর যুক্তরাষ্ট্র তাদের পশ্চিমা মিত্ররা বলছে,
বল এখন রাশিয়ার কোর্টে। মস্কো যুদ্ধবিরতিতে রাজি হয় কিনা সেটা দেখেই বোঝা যাবে তারা শান্তি চায় কিনা। এদিকে বুধবার ট্রাম্প বলেন, এখন যুদ্ধবিরতি রাশিয়ার উপর নির্ভর করছে, তবে উভয় পক্ষের সাথেই আমাদের ভালো সম্পর্ক রয়েছে এবং আমরা বিষয়টি দেখব। আমরা যখন এই কথা বলছি তখন মার্কিন প্রতিনিধিরা আলোচনার জন্য রাশিয়া যাচ্ছে এবং আশা করি আমরা রাশিয়ার কাছ থেকে যুদ্ধবিরতির সম্মতি আদায় করতে পারব। এবং যদি আমরা তা করতে পারি তাহলে আমি মনে করি এই ভয়াবহ রক্তপাতের অবসান ঘটানোর জন্য ৮০% পথ পাড়ি দেওয়া হবে। অবশ্য বিপরীত কিছু হলে আগাম হুমকিও দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, যদি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চুক্তিটি প্রত্যাখ্যান করে তাহলে রাশিয়ার উপর বিধ্বংসী অর্থনৈতিক শাস্তি আরোপ করা হবে। অবশেষে গাজা নিয়ে নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বুধবার জোর দিয়ে বলেছেন, গাজা থেকে কাউকে উৎখাত করা হচ্ছে না, গাজার বাসিন্দারা নিজ ভূখণ্ডেই থাকবেন। ট্রাম্পের এই অবস্থানকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মিশেল মার্টিনের সঙ্গে বৈঠকের সময় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। তবে তার এই বক্তব্য তার আগের প্রস্তাবের বিপরীত, যেখানে তিনি যুক্তরাষ্ট্রের গাজা দখলের প্রস্তাব দেন, ফিলিস্তিনিদের সরিয়ে অঞ্চলটিকে মধ্যপ্রাচ্যের রিভেরা বানানোর কথা বলেন। গত মাসে গাজা দখলের জন্য তার প্রস্তাব উত্থাপন করার সময় ট্রাম্প বলেছিলেন, প্রায় ২০ লাখ জনসংখ্যার পুরো গাজা উপত্যকার জনগণকে স্থায়ীভাবে সরিয়ে নেওয়া হবে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসরায়েল ও হামাসের মধ্যে একটি নাজুক যুদ্ধবিরতি চুক্তির প্রাথমিক পর্যায়ে ট্রাম্পের এই প্রস্তাব বিশ্বব্যাপী নিন্দা ও প্রত্যাখ্যানের মুখে পড়ে, কারণ এটি দীর্ঘদিনের ফিলিস্তিনি আশঙ্কাকে আরও বাড়িয়ে তোলে যে তাদের স্থায়ীভাবে ঘরছাড়া করা হতে পারে। মিশর, জর্ডান ও উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো সতর্ক করে জানায়, এমন কোনো পরিকল্পনা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে। এরই পরিপ্রেক্ষিতে আরব দেশগুলো গাজার পুনর্গঠনের জন্য $53 বিলিয়ন মিশরীয় পরিকল্পনা গ্রহণ করে, যা ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির বিপরীতে কাজ করবে। বুধবার আরব পররাষ্ট্রমন্ত্রীরা জানান, তারা গাজার পুনর্গঠনের জন্য মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনার বিকল্প হিসেবে মিশরীয় পরিকল্পনা নিয়ে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে গাজা নিয়ে ট্রাম্পের অবস্থান পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন হামাসের মুখপাত্র হাজেম কাশেম। তিনি এক বিবৃতিতে বলেন, যদি প্রেসিডেন্ট ট্রাম্পের বিবৃতিতে গাজাবাসীদের বাস্তুচ্যুত করার পরিকল্পনা থেকে সরে আসার বিষয়ে উল্লেখ থাকে তবে তাকে আমরা স্বাগত জানাই। তিনি আরও বলেন, আমরা ইসরায়েলি দখলদারদের যুদ্ধবিরতির সকল শর্ত মানতে বাধ্য করার জন্য ট্রাম্পের এই অবস্থানকে আরও শক্তিশালী করার আহ্বান জানাই। ইউক্রেন যুদ্ধের বৃহত্তর দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিতে তোড়জোড় শুরু করেছেন ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র ইউরোপীয় নেতারা। সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের অপ্রত্যাশিত আচরণ ও মস্কোর সঙ্গে ঘনিষ্ঠতার কারণে তারা এমন উদ্যোগ নিয়েছেন। এরই অংশ হিসেবে প্যারিসে অনুষ্ঠিত হয়েছে ৩০টির বেশি দেশের সেনাপ্রধানদের এক গুরুত্বপূর্ণ বৈঠক। তবে এই বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি ছিলেন না। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ন্যাটো জোট ও ইইউ সদস্য রাষ্ট্রগুলো এবং জাপান, অস্ট্রেলিয়া সহ ৩৪টি দেশের সেনাপ্রধানদের এই রুদ্ধদ্বার বৈঠকটি ছিল একটি বিরল ঘটনা, সম্ভবত নজিরবিহীন, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। এই আলোচনায় যুদ্ধবিরতির পর ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনী এবং কিয়েভের দীর্ঘমেয়াদী সামরিক শক্তি বজায় রাখার বিকল্প ও সক্ষমতা নিয়ে আলোচনা হয়। বৈঠকে অংশ নেয় এক ইউরোপীয় কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, এই বৈঠকে আমরা একটি বিষয়ে একমত হয়েছে, তা হলো আমরা একসঙ্গে যুক্তরাষ্ট্র ছাড়াই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করব। তবে বড় সমস্যা হলো রাশিয়াকে নিয়ন্ত্রণ করতে হবে। তিনি আরও জানান, এই বৈঠক আমাদের পূর্ব পরিকল্পনার অংশ ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রকে ইচ্ছাকৃতভাবে আমন্ত্রণ জানানো হয়নি। এর মাধ্যমে মিত্রদের কাছে এই বার্তা দেওয়া হয়েছে, ট্রাম্প মিত্রদের থেকে দূরত্ব বজায় রাখায় ইউরোপ ও অন্যান্য অংশীদার নিজেদের দায়িত্ব নিজেরাই নিতে সক্ষম। কর্মকর্তারা আরও জানান, জাপান, অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর উপস্থিতি ওয়াশিংটনের পুরনো মিত্রদের মধ্যে গভীর উদ্বেগের প্রতিফলন। প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনকে শান্তি চুক্তিতে রাজি করানোর জন্য প্রচণ্ড চাপ দিচ্ছেন। এমনকি আলোচনার আগেই তিনি রাশিয়ার অনেক দাবি, যেমন ইউক্রেনকে ন্যাটো সদস্যপদ না দেওয়ার প্রতি সমর্থন জানিয়েছেন। তবে বৈঠকের আগে ফরাসি প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নো নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে একটি শক্তিশালী ইউক্রেনীয় সেনাবাহিনীর গুরুত্বের উপর জোর দেন।
কানাডা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিদেশি স্টিল ও অ্যালুমিনিয়াম সরবরাহকারী। তারপরও কানাডার এই পণ্যের ওপর 25% শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার পাল্টা ব্যবস্থা হিসেবে মার্কিন পণ্যের ওপর $20 বিলিয়ন বেশি শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছে কানাডা। দেশটির 3 জন মন্ত্রীর বক্তব্যের বরাত দিয়ে বুধবার রাতে এই খবর জানিয়েছে বিবিসি। কানাডার অর্থমন্ত্রী ডমিনিক লেব্ল্যাঙ্ক ঘোষণা করেছেন, বৃহস্পতিবার রাত 12টা 1 মিনিটে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত 25% শুল্ক কার্যকর হবে। লেব্ল্যাঙ্ক জানিয়েছেন, নতুন তালিকায় খেলাধুলার সরঞ্জাম, কম্পিউটার এবং কাস্ট আয়রনের মতো পণ্য অন্তর্ভুক্ত রয়েছে। নতুন বাজার খোঁজার উদ্যোগ এবং অর্থায়নের সুযোগ তৈরির কথাও উল্লেখ করেন কানাডার অর্থমন্ত্রী। তিনি বলেন, আমরা জানি এটি কঠিন সময়, তাই শ্রমিক ও ব্যবসায়ীদের সহায়তার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। এদিকে কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেছেন, কানাডা শক্ত অবস্থানে রয়েছে, এটি প্রতিদিনের একটি লড়াই। তিনি উল্লেখ করেন, শুল্ক আরোপের কারণ হিসেবে যুক্তরাষ্ট্র বিভিন্ন অজুহাত দিচ্ছে, যা প্রতিদিন পরিবর্তন হচ্ছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।